16 নম্বর পর্বে আমরা দেখেছিলাম যে লি ইচ্ছে করে পুরো গতিতে গাড়ি চালিয়ে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল। এই ঘটনায় জেজে একাই মারাত্মক জখম হয়নি, লির নিজের শরীরেও বেশ চোট পেয়েছিল। তবে চোখ মেলার পর লি নিজের শরীরের কথা না ভেবে আগে জেজের এই মুমূর্ষু অবস্থা দেখে মনে মনে চরম শান্তি পায়। বুঝতেই পারছেন প্রতিশোধের আগুন আর রাগ মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। এই পর্বের একদম শুরুতে আমরা দেখতে পাই পেয়ানি আর তার লোক সে দুর্ঘটনার স্থানে এসে হাজির হয়। অ্যাসিস্ট্যান্ট আর দেরি না করে জেজের কাছে থাকা টাকার ব্যাগটি চুপচাপ নিজের কবজায় নিয়ে নেয়। ওদিকে পেয়ানি লির এই অবস্থা দেখে মারাত্মক টেনশনে পড়ে যায় যে লির আবার বড় কোনো ক্ষতি হয়ে গেল না তো। কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে জোর করে ওখান থেকে টেনে নিয়ে যায়, কারণ সেখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তারা পুলিশের হাতে ধরা পড়ে যাবে। তবে পেয়ানি যাওয়ার আগে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে ফোন করে খবর দেয় এবং দ্রুত ওখান থেকে কেটে পড়ে। এরপর দুইজন পথচারী এসে গাড়ি থেকে তাদেরকে উদ্ধার করে এবং জলদি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়ে দেয়। ওদিকে ডোডো গ্রুপে তখন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, কারণ তারা সফলভাবে কোম্পানির বাকি শেয়ারগুলো কিনে নিজেদের নামে করতে পেরেছে। এখন আর ডোডো গ্রুপকে তাদের হাত থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা আর কারো নেই। চেয়ারম্যান এভাবেই জেজের পুরো প্ল্যানটাকে এক নিমেষে উলটপালট করে দেয়। এরপর সে মোজোকে ডেকে জিজ্ঞেস করে লি কোথায়। মোজো তখন জানায় যে বেশ কিছুক্ষণ ধরেই সে লির কোনো হদিশ পাচ্ছে না। অন্যদিকে হাসপাতালে লির যখন জ্ঞান ফেরে সে নিজের কথা না ভেবে সর্বপ্রথম প্যানিকে জিজ্ঞেস করে জেজের কি অবস্থা। প্যানি তখন একটু অবাক হয়ে বলে, আমাদের কাঙ্ক্ষিত টাকা তো আমরা পেয়ে গেছি, তুমি নিজের কথা না ভেবে এখনো ওই জেজের খোঁজ নিচ্ছ? সে পাশের রুমে ভর্তি আছে। লির ভেতরে ক্ষোভ তখনও শান্ত হয়নি। সে বিছানা থেকে উঠে জেজের কেবিনে চলে যায়। জেজেকে ওভাবে শুয়ে থাকতে দেখে লির মনে হচ্ছিল যে সে এখনই ওর মুখের অক্সিজেন মাস্কটা টেনে খুলে দিক এবং জেজে এখানে শেষ হয়ে যাক। ঠিক সেই সময় অচেতন যে একটা স্বপ্ন দেখছিল, সে ডোডো গ্রুপ কিনে ফেলেছে এবং খুশিতে আত্মহারা হয়ে আছে। কিন্তু হঠাৎ করে স্বপ্নে কেউ একজন তাকে সজোরে ধাক্কা মারে এবং তার হাত চেপে ধরে। মুখের মাস্কের ভেতর থেকে আবছাভাবে সে দেখতে পায় যে লোকটা দেখতে পুরো চ্যাংয়ের মতো, কিন্তু জেজে তাকে চিনতে পারে না। তাই সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? লি তখন তার মুখের উপর কড়া গলায় বলে, তুই আগে মর, তারপর নরকে গিয়ে জানতে পারবি যে আমি কে। এই কথা বলে সে তার হাতটা ছেড়ে দেয় এবং স্বপ্নে জেজে উপর থেকে সোজা নিচে আছড়ে পড়ে। ঠিক তখনই জেজের জ্ঞান ফিরে আসে এবং সে চিৎকার করে বলে, আমি এখন কোথায় আছি? আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। গিমি তখন তাকে শান্ত করে আসল সত্যিটা জানায়, আপনি শেয়ার বাজারের এই যুদ্ধে পুরোপুরি হেরে গেছেন। ডোডো গ্রুপের সব শেয়ার ইতিমধ্যে চেয়ারম্যান নিজের নামে কিনে নিয়েছে। জেজে চরম আতঙ্কিত হয়ে দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখে তখন অলরেডি সন্ধ্যে 7টা বেজে গেছে। সে পাগলের মতো চিৎকার করে জিজ্ঞেস করতে থাকে, আমার ওই ব্যাগ ভর্তি টাকাগুলো কোথায় গেল? গিমি অবাক হয়ে বলে, টাকা? আপনি কোন টাকার কথা বলছেন? দুর্ঘটনার জায়গায় তো আমরা কোনো টাকাই পাইনি। এই কথা শোনা মাত্রই তার অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়ে। ওদিকে জেজের এই করুণ দশা দেখে লি মনে মনে হাসছিল। গিমি তখন কৌতূহলী হয়ে লিকে জিজ্ঞেস করে, জেজে কোন টাকার কথা বলছে? লি তখন সাধু সাজে উত্তর দেয়, স্যার ব্যাংক থেকে $30 মিলিয়ন ক্যাশ এবং বন্ড তুলেছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পর আমি তো নিজেই বেহুশ হয়ে পড়েছিলাম, তাই টাকাগুলো কে বা কারা সরালো তা আমি বলতে পারছি না। জেজের মনে অবশ্য আগে থেকে তার বডিগার্ডের উপরে সন্দেহ ছিল, কারণ সে ভেবেছিল আগের 20 মিলিয়নের মতো এই 30 মিলিয়ন নিশ্চয় বডিগার্ড হাতিয়ে নিয়েছে। আসল ব্যাপার হলো লি ওই বডিগার্ডকে এক গোপন জায়গায় শক্ত করে বেঁধে রেখেছে। প্যানি আর তার অ্যাসিস্ট্যান্ট সিসিটিভি ক্যামেরার মনিটরে তাকে চোখে চোখে রাখছিল। অ্যাসিস্ট্যান্ট তখন প্যানিকে ফুসলানোর জন্য বলে, আমাদের কাঙ্ক্ষিত সব টাকা তো এখন আমাদের হাতে চলে এসেছে, তাহলে এখন লির সাথে এই পার্টনারশিপ ভাঙলেই তো হয়। আমাদের আসল বস যদি এসব জানতে পারেন তবে কিন্তু আমাদের বড় বিপদে পড়তে হবে। আর এই থেকেই আমরা জানতে পারি যে প্যানি ও তার অ্যাসিস্ট্যান্টের উপরও একজন বড় বস আছে। কিন্তু প্যানি তাকে ধমক দিয়ে বলে, যতক্ষণ না আমরা লিড রক্ত ব্যবহার করে ওই স্পেশাল ভ্যাকসিন তৈরি করতে পারছি ততক্ষণ তুমি এই বিষয়ে আর একটা কথাও মুখে আনবে না। অ্যাসিস্ট্যান্ট তখন জিজ্ঞেস করে, তার মানে তুমি কি লিকে এই সত্য জানাবে না যে জিনাই হলো সেই মেয়ে যাকে লি হন্যে হয়ে খুঁজছে? প্যানি তখন উত্তরে বলে, আমার কাকে কখন কি বলতে হবে তা আমি খুব ভালো করে জানি, তুমি এর মধ্যে একদম নাক গলাবে না। এর পরের দৃশ্যে আমরা জেজেকে দেখতে পাই। নীল তাকে হাসপাতালে দেখতে আসে। নীলকে সামনে দেখে সে বেশ আবেগপ্রবণ হয়ে বলে, আমি সম্পূর্ণ শেষ হয়ে গেছি, আমার ধারা আপনার আর কোনো ফায়দাই হবে না। নীল তখন তার মুখের উপর বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ, তুমি সত্যি হেরে গেছো, কিন্তু তুমি কি এই পরাজয় মেনে নিয়ে এভাবে হাত গুটিয়ে বসে থাকবে? আমি কি তোমাকে আমার মেয়ের জামাই এই জন্য বানিয়েছি যে তুমি কাপুরুষের মতো ময়দান ছেড়ে পালিয়ে যাবে?
আমার বিশ্বাস তুমি আবারও ঘুরে দাঁড়াবে। নীলের এই মোটিভেশনাল কথাগুলো শুনে জেজের ভেতরে হারিয়ে যাওয়া সে জেদ আবারও ফিরে আসে। সে বলে, আমি এত সহজে হাল ছাড়বো না, আমি অবশ্যই আবার কামব্যাক করব। ওদিকে চেয়ারম্যান লিকে হাসপাতালের বাইরে ডেকে নিয়ে বলেন, আমি জেজেকে ডোডো গ্রুপ থেকে পাকাপাকিভাবে লাথি মেরে বের করে দিয়েছি। লি তখন চেয়ারম্যানকে অনুরোধ করে বলে, স্যার দয়া করে আপনি আমাকেও চাকরি থেকে বের করে দিন, তাহলে জেজের মনে হবে আমি তাকে সাহায্য করার অপরাধে চাকরি হারিয়েছি এবং আমার উপর তার বিশ্বাস আরও মজবুত হবে। চেয়ারম্যান না চাইলেও লির জেদ দেখে শেষমেশ তাকে চাকরি থেকে বের করে দিতে রাজি হয়। তবে সে জিজ্ঞেস করেই বসে, জেজের সাথে তোমার কিসের এত পুরনো শত্রুতা যে তুমি তাকে এভাবে একদম ধ্বংস করতে চাইছো? লি মাথা নিচু করে বলে, স্যার প্লিজ আপনি আমাকে এই প্রশ্নটা আর করবেন না, আমি এর উত্তর দিতে পারবো না। কাকতালীয়ভাবে এই একই হাসপাতালেই জিনার মানসিক প্রতিবন্ধী ভাইও চিকিৎসাধীন ছিল। জিনা ওখানকার কাউন্টারে গিয়ে নার্সকে অনুরোধ করে বলে, আমি তো এই মাসের হাসপাতালের বিলটা সময় মতো জোগাড় করতে পারলাম না, দয়া করে আমাকে আর কিছুদিন সময় দিন। নার্স তখন বলে, তোমার আর চিন্তা করতে হবে না, তোমার বন্ধু সব বিল ক্লিয়ার করে দিয়েছে। জিনা যখন শুনতে পারে তার ভাইয়ের হাসপাতালের সমস্ত বিল মেটানো হয়ে গেছে, তখন সে পুরো চমকে ওঠে এবং জনের সামনে গিয়ে প্রশ্ন করে, তুমি এটা কেন করতে গেলে? জিনা জনকে কৃতজ্ঞতা জানিয়ে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে সে আবেগে জনকে বুকে জড়িয়ে ধরে। জন এতে মারাত্মক ভেবাচেকা খেয়ে যায়। অন্যদিকে ডোডো গ্রুপের নোটিশ বোর্ডে টানানো হয়েছিল যে লি আর জেজের দুজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এটা দেখে সিন্ডি ক্ষিপ্ত হয়ে মোজোকে গিয়ে বলে, লি তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, আপনারা আমার পারমিশন ছাড়া তাকে কিভাবে চাকরি থেকে বের করলেন? মোজো ঠান্ডা মাথায় উত্তর দেয়, এটা স্বয়ং চেয়ারম্যানের পার্সোনাল ডিসিশন, আপনার কোনো প্রবলেম থাকলে আপনি ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন। সিন্ডি আর দেরি না করে লিকে ফোন করে এবং চেঁচিয়ে বলে, তোমাকে ওরা কোম্পানি থেকে বের করে দিল আর তুমি চুপচাপ মেনে নিলে? তোমার এত বড় সাহস? লি তখন শান্ত গলায় পাল্টা উত্তর দেয়, যে বের করেছে রাগ দেখানোর হলে তার উপরে গিয়ে দেখান, আমাকে শুনিয়ে কি লাভ? আর সত্যি বলতে আপনার এই গোলামি থেকে মুক্তি পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছি। কথা বলার মাঝেই লি হঠাৎ পাশ থেকে জনের সাথে লির কথাবার্তা শুনতে পায়। তাই সে সিন্ডির ফোনটা কেটে দিয়ে আড়ালে গিয়ে ওদের কথা শোনার চেষ্টা করে। জিনা যখন ওখান থেকে চলে যায়, জন লির কাছে এসে আফসোস করে বলে, ভাই টাকা দিলে তুমি, আর জিনা এসে জড়িয়ে ধরে থ্যাঙ্কস জানাচ্ছে আমাকে। এই মিথ্যার নাটক আমি আর টানতে পারছি না, আমি বড্ড বাজে অভিনেতা। জিনা আড়াল থেকে ওদের দুজনকে একসাথে কথা বলতে দেখতে পায়। অবস্থা বেগতিক দেখে জন লিকে বলে, আমি আর অ্যাক্টিং করতে পারবো না, এবার যা করার তুমি সামলাও। এই বলে সে ওখান থেকে চম্পট দেয়। জিনা তখন লির সামনে এগিয়ে আসে এবং তার শরীরের ব্যান্ডেজ ও আঘাতের দিকে তাকে জিজ্ঞেস করে, তোমার এই ক্ষতগুলো কিভাবে হলো? লি বলে, একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক তখনই জিনার ভাই লিকে ভাইয়ে বলে ডেকে তার কাছে চলে আসে। জিনা এটা দেখে পুরো অবাক হয়ে যায় যে তার ভাই লির এত আপন কিভাবে হলো। সে কৌতূহলী হয়ে লিকে জিজ্ঞেস করে, তুমি আমার ভাইকে কিভাবে চেনো? লি তখন উত্তর দেয়, আমি যখন এই হাসপাতালে এসেছিলাম তখন ওর সাথে আমার দেখা হয়েছিল এবং আমি ওর সাথে কথাও বলেছি, কিন্তু ও যে তোমার ভাই সেটা আমি জানতাম না। আমি কিন্তু আমার চাকরিটাও ছেড়ে দিয়েছি। এই খবর শুনে জিনা চমকে উঠে বলে, তুমি তো এসপিডিতে 1 নম্বর পজিশনে ছিলে, তাহলে কাজটা ছাড়লে কেন? লি বলে, ভালো লাগছিল না তাই ছেড়ে দিয়েছি। অন্যদিকে ক্ষোভ আর হতাশায় চেয়ারম্যানের ওয়াইফ অতিরিক্ত মদ খাচ্ছিল। তার পিএ এসে বারণ করে বলে, ম্যাডাম এত ড্রিঙ্কস করবেন না, আপনার শরীরের ক্ষতি হবে। এই কথা শোনা মাত্রই সে আরো রেগে যায় এবং তাকে একটা থাপ্পড় মেরে বসে। সে বলে, তুমি যদি সেদিন তাকে এই সত্য না বলতে তবে আজ পরিস্থিতি এত দূর গড়াতো না। ঠিক তখনই চেয়ারম্যান বাড়িতে ঢোকেন। পিএ তাকে গিয়ে নালিশ করলে চেয়ারম্যান বিরক্ত হয়ে বলে, সে যা ইচ্ছে তাই করুক, আমি তার ব্যাপারে কোনো নাক গলাতে চাইছি না। এই বলে সে নিজের রুমে চলে যায়। কিন্তু তার ওয়াইফ পিছু পিছু এসে চিৎকার করে বলতে থাকেন, তোমার আসল মতলবটা কি? তুমি কি এন্ড্রুকে তোমার সব সম্পত্তির উত্তরাধিকারী বানাতে চাইছো? তোমার বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে? চেয়ারম্যান তখন খেপে গিয়ে বলেন, আমি অলরেডি টেনশনে আছি। যে পেছন থেকে আমার কোম্পানির ধ্বংস করার ছক কষেছিল, আর তোমার ভাই নীল জেজের সাথে হাত মিলিয়ে আমার ডোডো গ্রুপ কেড়ে নিতে চেয়েছিল। আমি কিভাবে এই কোম্পানিকে বাঁচিয়েছি তা শুধুমাত্র আমিই জানি। তুমি আমার সাথে তর্ক না করে নিজের চরকা গিয়ে তেল দাও। স্বামীর মুখে এই কথা শুনে সে আরো বেশি রেগে যায়। এরপর সে নিজের ভাই নীলের কাছে চলে যায়। নীলকে দেখে সে সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি আসলে ডোডো গ্রুপের শেয়ারে হাত দিয়েছিলে? নীল বলে, ওটা তো বিজনেসের খাতিরে করতে চেয়েছিলাম, কিন্তু তুমি হঠাৎ আমার কাছে কেন এসেছো? সে বলে, ডোডো গ্রুপে আমার নিজের নামে যে শেয়ারগুলো আছে আমি সেগুলো সব তোমাকে দিয়ে দিতে রাজি আছি। নীল এই কথা শুনে পুরো আকাশ থেকে পড়ে এবং বলে, তুমি যখন এত বড় সিদ্ধান্ত নিচ্ছ
তখন এর পেছনে নিশ্চয় কোনো গোপন উদ্দেশ্য আছে। সে বলে তুমি শুধু এর বদলে আমার ছেলে নাথানকে জেল থেকে মুক্ত করার ব্যবস্থা করো। নীল অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব? আদালতের নিয়মে তাকে পুরো 6 বছরের সাজা খাটতে হবে। তখন চেয়ারম্যানের ওয়াইফ বুঝিয়ে বলে তুমি এত বড় একজন প্রভাবশালী রাজনীতিবিদ, তোমার পক্ষে অসম্ভব বলে কিছু আছে নাকি? আগামী স্বাধীনতা দিবসে তো অনেক বন্দীকে বিশেষ সুবিধায় মুক্তি দেওয়া হবে। তুমি যে কোনো উপায় ওই তালিকায় নাথানের নামটা ঢুকিয়ে দাও। আমার একমাত্র ছেলেকে ওখান থেকে বের করে আনো। ডোডো গ্রুপের শেয়ার পর এই লোভনীয় ডিলটি নীলের বেশ পছন্দ হয় এবং সে এই কাজে রাজি হয়। এর পরের দৃশ্যে চেয়ারম্যানের ওয়াইফ আর সিন্ডি নাথানের সাথে দেখা করার জন্য জেলে যায়। নিজের মাকে সামনে দেখে সে কেঁদে ফেলে এবং আক্ষেপ করে বলে শেষমেশ তোমার আমার কথা মনে পড়লো। আমি তো ভেবেছিলাম তোমরা আমাকে পুরোপুরি ভুলে গেছো এবং সারা জীবনের জন্য এই নরকে পৌঁছতে ছেড়ে দিয়েছো। ভালোই হলো যে তুমি এখানে এলে। মা তখন ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে তুমি আমার একমাত্র ছেলে, তোমাকে আমি কিভাবে ভুলে থাকবো? আমি তোমার মামার সাথে পাকাপাকি কথা বলে এসেছি, সে খুব জলদি তোমাকে এখান থেকে বের করে আনবে। তবে জেলের বাইরে এসে তুমি ওই মহিলার ছেলে এন্ড্রুর এমন হাল করবে যাতে সে ডোডো গ্রুপের চেয়ারে বসার কথা স্বপ্নেও আর কোনোদিন না ভাবে। মায়ের কথা শুনে নাথান হিংস্রভাবে বলে তুমি শুধু দেখে যাও মা, আমি একবার বাইরে পা রাখলে ওর কি কাণ্ডটাই না করি। আর এভাবেই মা ছেলের মধ্যকার এই ষড়যন্ত্র কথাবার্তা শেষ হয়। অন্যদিকে এন্ড্রু তখন নিজের কেবিনে বসে ডোডো গ্রুপ নিয়ে হওয়া সমস্ত জনমত আর সোশ্যাল মিডিয়া রিভিউগুলো বিশ্লেষণ করছিল। সে দেখতে পায় সাধারণ মানুষ সবাই একজোট হয়ে জিনাকে চরম সাপোর্ট করছে। সবার মতে জিনা অত্যন্ত সাহসী এক মেয়ে এবং ডোডো গ্রুপের মতো এত বড় সিন্ডিকেটের কুকীর্তির বিরুদ্ধে আদালতে সাক্ষী দিয়ে সে একদম সঠিক কাজ করেছে। তারা যখন এই বিষয় নিয়ে ভাবছিল ঠিক তখনই এসপিডির একজন স্টাফ এসে এন্ড্রুকে জানায় চেয়ারম্যান তাকে একটা বিশেষ মিটিংয়ে ডেকে পাঠিয়েছে। সেখানে গিয়ে এন্ড্রু দেখে চেয়ারম্যান সবাইকে বলছে বর্তমানে আমাদের কোম্পানির মার্কেট ভ্যালু এবং আর্থিক অবস্থা খুবই নাজুক। কোম্পানিকে আবার আগের মতো লাভজনক ও সফল অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আপনাদের কারো কাছে যদি কোনো আইডিয়া থাকে তবে শেয়ার করতে পারেন। মিটিংয়ে উপস্থিত সবাই যার যার মতো পরামর্শ দিলেও সেগুলো কোনোটি বাস্তবে কার্যকর করার মতো ছিল না। সবার কথা শোনার পর এন্ড্রু বলে আমার মাথায় একটা দারুণ আইডিয়া আছে। আসলে সাধারণ মানুষ জিনা নামের ওই মেয়েটিকে এজন্যই সাপোর্ট করছে যে সে নিজের জীবনের তোয়াক্কা না করে সত্যটা সামনে এনেছে এবং এত বড় কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছে। আমরা যদি কোনোভাবে জিনাকে আবার কোম্পানিতে ফিরিয়ে আনতে পারি তবে সাধারণ মানুষের কাছে আমাদের হারিয়ে যাওয়া ইমেজ আবার উদ্ধার করা যাবে। আমরা তার সততাকে ঢাল বানিয়ে পাবলিককে বোঝাতে পারবো যে ডোডো গ্রুপ এখন আর ক্ষতিকারক টিন অ্যান্ড কেমিক্যাল ব্যবহার করে না, বরং মানুষের মঙ্গলের জন্যই কাজ করে। এই চালটা চাললে আমজনতা আবার আমাদের অন্থের মতো বিশ্বাস করতে শুরু করবে। চেয়ারম্যানের এই আইডিয়াটা খুব ভালো লাগে, সে এই কাজে রাজি হয়। পরের দৃশ্যে এন্ড্রু জিনার কাছে পৌঁছায়, যেখানে জিনা একটা টয়লেট পরিষ্কারের কাজ করছিল। এন্ড্রু তাকে ডেকে বলে আজ দুপুরে আমার সাথে লাঞ্চে যাবে। জিনা তার কথায় আর না করতে পারে না এবং এন্ড্রু তাকে শহরের সবচেয়ে নামি দামি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেখানকার সবচেয়ে দামি খাবারগুলো অর্ডার দেয়। জিনা পুরো চমকে ওঠে এবং বলে তুমি তো নিজেই 1 নম্বরের ফকির, তা হঠাৎ এত বিলাসবহুল খাবারের অর্ডার কিভাবে দিলে? কোনো বড়লোকের মেয়ে কি তোমার প্রেমিকা হয়েছে নাকি? এন্ড্রু কোনো কথা না বাড়িয়ে বলে আমি জানতে চাই তুমি কি আবার ডোডো গ্রুপে কাজ করতে রাজি আছো? জিনা না করে দিয়ে বলে কখনোই না। চেয়ারম্যানের ওয়াইফ আমাকে জ্বর মেরেছে বলে আমি রাগ করেছি তা কিন্তু নয়। আসল কথা হলো আমার সাক্ষীর জোরে আজ তার একমাত্র ছেলে জেলে পড়ছে। একটা মায়ের কাছে তার সন্তানই সবকিছু, তাই সে আমাকে মনে মনে কোনোদিনও ক্ষমা করবে না। এমন অবস্থায় আমার ওখানে ফিরে যাওয়া চরম বোকামি হবে। জিনার মুখে সরাসরি না শুনে এন্ড্রু ভীষণ টেনশনে পড়ে যায় এবং ওখান থেকে উঠে আসে। ওদিকে জিনা এত দামি খাবার নষ্ট করতে চায় না, তাই সে সেগুলো প্যাক করে নিয়ে নেয় এবং লিকে ফোন করে বলে আমি তোমার জন্য একটা স্পেশাল ডিশ নিয়ে আসছি, তুমি হাসপাতালের খাবার খেও না। ওখান থেকে যাওয়ার পর এন্ড্রু জিনার এই ফোন কলের কথাগুলো আড়াল থেকে শুনে ফেলে এবং তার মনে প্রচন্ড রাগ হয় যে সে এত টাকা খরচ করে জিনার জন্য খাবার কিনলো আর জিনা কিনা সেটা অন্য কাউকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে। এরপর জিনা হাসপাতালে গিয়ে তার ভাই আর লিকে সে খাবারগুলো খাওয়াতে থাকে এবং এন্ড্রু তা দেখে মনে মনে আরো বেশি জ্বলে পুড়ে যায়। ঠিক তখনই এন্ড্রু লক্ষ্য করে যে যে চিকিৎসা নিতে ওই হাসপাতালে ভর্তি রয়েছে। সে দূর থেকে জেজেকে ফোন করে ডেকে বাইরে নেয়। যে বাইরে এলে এন্ড্রু তাকে বলে বাবা আপনার উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই সে আপনাকে ডোডো গ্রুপ থেকে বের করে দিয়েছে। এমনকি সে আমাকেও আপনার ছায়া থেকে দূরে থাকার করার নির্দেশ দিয়েছে। জেজেকে হতাশ হতে দেখে এন্ড্রু বলে আমি আপনার মনের কষ্ট খুব ভালো করে বুঝতে পারছি, তবে চিন্তা করবেন না, আমি সবসময় আপনার পাশে আছি, কারণ ডোডো গ্রুপের উপর প্রতিশোধ নেওয়ার মিশন আমাদের দুজনের একই। এন্ড্রুর মুখে এই সমর্থনের কথা শুনে
যে বুক হালকা করে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে যে এই চরম বিপদে কেউ একজন তার পাশে আছে। কথার মাঝে এন্ড্রু জেজের মনে নতুন একটা সন্দেহ উস্কে দিয়ে বলে, আচ্ছা, আপনার কি সত্যি মনে হয় যে আপনার বডিগার্ড এই কাজটা করেছে? আমার তো মনে হয় না সে এত বড় সাহস দেখাবে। এর পেছনে অন্য কারো সূক্ষ্ম কোনো চাল রয়েছে। আচ্ছা, এখন তো আপনার কাছে কোনো ক্ষমতা বা টাকা কিছুই নেই, তবু এই চ্যাং কেন স্বার্থ ছাড়া আপনার সাথে লেগে আছে? আমার তো তার উপরে সন্দেহ হয়। এন্ড্রুর এই কথাবার্তা শুনে জেজের মনে লির প্রতি আবার সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এরপর ব্লাড টেস্ট করানোর সময় জেজের সামনে লিকে দেখতে পায় এবং তাকে সরাসরি প্রশ্ন করে বসে, এখন তো আমার কাছে ক্ষমতা বা সম্পত্তি বলতে আর কিছুই অবশিষ্ট নেই, তাই আমার মনে হয় তুমি আমার সাথে থেকে শুধু শুধু নিজের মূল্যবান সময় নষ্ট করছো। তুমি বড্ড বুদ্ধিমান এবং ব্রিলিয়ান্ট ছেলে। আমার পাশে থাকলে তোমার কোনো ভবিষ্যৎ নেই। তার চেয়ে ভালো হয় তুমি অন্য কোথাও একটা ভালো চাকরি খুঁজে নাও এবং নিজের ক্যারিয়ারের দিকে নজর দাও। লির মাথায় তখন চিন্তার চাকা ঘুরতে থাকে। সে বুঝতে পারে যে সে যদি এখন জেজেকে ছেড়ে যেতে অনীহা প্রকাশ করে, তবে জেজে তার আসল মতলবটা ধরে ফেলবে এবং তার উপরে সন্দেহ আরো গভীর হবে। তাই লি চালাকি করে বলে, আপনি ঠিক বলছেন, এখন আপনার সাথে থেকে আমার কি বা লাভ? আমি বরং এখান থেকে গিয়ে নীলের সাথে হাত মিলিয়ে কোনো কাজ জুটিয়ে নেব এবং আপনার রাস্তায় আর কোনোদিন আসবো না। এই কথা বলে লি ওখান থেকে বিদায় নিলেও যে পুরো কনফিউজে পড়ে যায় যে লি কি আসলে তার একনিষ্ঠ অনুগত ছিল, নাকি নিজেকে চুরির হাত থেকে বাঁচাতে এখন এমন অদ্ভুত নাটক করছে। অন্যদিকে এন্ড্রু অফিসে ফিরে নিজের টিম মেম্বারদের উপরে ক্ষিপ্ত হয়ে বলে, তোমরা যদি যে কোনো উপায় জিনাকে আবার এই অফিসে ফিরিয়ে আনতে না পারো, তবে তোমাদের সবার চাকরি আজকে নট হয়ে যাবে। এই কথাটা মাথায় রেখো। বসের মুখে এই করা আলটিমেটাম শুনে তার স্টাফরা ভয়ে সোজা জিনার ফ্ল্যাটে গিয়ে হাজির হয়। তারা জিনার হাতে অফিসের ড্রেস আর জুতো তুলে দিয়ে বলে, প্লিজ জিনা, তুমি কাল থেকে অফিসে জয়েন করো। তুমি যদি না যাও তবে আমাদের সবার চাকরি চলে যাবে এবং আমরা সপরিবারে পথে বসবো। স্টাফদের মুখে এমন আকুতি মিনতি শুনে জিনার মনটা গলে যায় এবং তাদের উপর জিনার বড্ড দয়া হয়। স্টাফদের মুখের দিকে তাকিয়ে জিনা শেষমেশ নতুন ড্রেস পরে অফিসে যেতে রাজি হয়। তবে সে গাড়িতে বসার পর স্পষ্ট জানিয়ে দেয়, আমি কেবল তোমাদের চাকরি বাঁচানোর তাগিদে এই পদক্ষেপ নিচ্ছি। তবে অফিসে পা রেখে আমি ভাইস চেয়ারম্যানকে বলে দেব যে এই কাজে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। এতে করে তোমাদের উপরে কোনো দোষ আসবে না আর আমারও এই কাজ করা লাগবে না। তখন তাদের মধ্য থেকে একজন সহকর্মী সায় দিয়ে বলে, হ্যাঁ, তুমি ঠিক এটাই করো। সত্যি বলতে এই যে নতুন ভাইস চেয়ারম্যান এসেছে, সেই হলো এইসব ফাসাদের মন। তবে তারা কেউ জিনার কাছে এই সত্য ফাঁস করেনি যে নতুন ভাইস চেয়ারম্যান আসলে এন্ড্রু নিজেই। এরপর অফিসে পৌঁছে জিনা দেখতে পায় চেয়ারম্যান হেঁটে আসছে, কিন্তু তার ঠিক পেছনে এন্ড্রুকে দেখে সে পুরো অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে যে এন্ড্রু হঠাৎ চেয়ারম্যানের এত ঘনিষ্ঠ কিভাবে হলো। ঠিক তখনই গ্রেতার কৌতূহল মিটিয়ে বলে, ইনি হলেন আমাদের নতুন ভাইস চেয়ারম্যান, যিনি আসলে চেয়ারম্যানের ছেলে। জিনা এই অবস্থায় পুরো অবাক হয়ে ভাবতে থাকে যে চারপাশে এসব কি নাটক চলছে। সে এন্ড্রুর সামনে গিয়ে বলে, আমি এখানে কোনো চাকরি করব না। এন্ড্রু তার গম্ভীর মুখে বলে, তোমাকে এই কোম্পানির নতুন ব্র্যান্ড ফেস বানানো হবে। তুমি হয়তো চেয়ারম্যানের স্ত্রীর জন্য কাজ করতে চাইছো না, তবে এটা মাথায় রেখো যে তুমি যদি জয়েন না করো তবে ডোডো গ্রুপ পুরোপুরি ডুবে যাবে এবং তোমার সাথে থাকা অনেক সাধারণ মানুষের চাকরিও চলে যাবে। এই মুহূর্তে কোম্পানির তোমাকে বড্ড প্রয়োজন। এখন সিদ্ধান্ত তোমার। সহকর্মীদের স্বার্থে ডোডো গ্রুপে ফিরবে নাকি চলে যাবে? জিনা কিছুক্ষণ চুপ থেকে পরিস্থিতি বিবেচনা করে বলে, ঠিক আছে। কিন্তু এন্ড্রু একদম কড়া মেজাজে তাকে থামিয়ে দিয়ে বলে, বলো ঠিক আছে স্যার। জিনা মনে মনে বিরক্ত হয়ে ভাবে, এই পাগল ছেলেটা নিজেকে কর্তা ভাবতে শুরু করেছে, তাকে নাকি আবার স্যার বলতে হবে। তবে মুখে সে রাগ চেপে রেখে বাধ্য হয়ে বলে ফেলে, ঠিক আছে স্যার। এরপর বাইরে এসে জিনা এসপিটি টিমের এক সহকর্মীকে আড়ালে ডেকে বলে, এই এন্ড্রু ছেলেটা নিজেকে একটু বেশি বড় বস দেখাতে চাচ্ছে। সহকর্মী তখন তাকে ধমক দিয়ে বলে, আসতে বলো, সে এখন তোমার অফিসিয়াল বস। জিনা তখন ভাবে ডোডো গ্রুপের সবারই হয়তো মাথা খারাপ হয়ে গেছে। অন্যদিকে প্যানি তখন লির শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছিল। ঠিক সেই সময় তার অ্যাসিস্ট্যান্ট ফোন হাতে নিয়ে এসে জানায় যে তাদের মূল বস প্যানির সাথে কথা বলতে চান। ফোনের ওপাশ থেকে বস নির্দেশ দেন, আমরা লির রক্ত ব্যবহার করে কাঙ্ক্ষিত ভ্যাকসিন তৈরি করতে সফল হয়েছি, তাই এখন আমাদের লির আর কোনো প্রয়োজন নেই। তুমি ওকে পাকাপাকিভাবে ছেড়ে দাও। বসের এই সিদ্ধান্ত শুনে প্যানির মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ সে মনে মনে লিকে পছন্দ করতে শুরু করেছিল। অ্যাসিস্ট্যান্ট তখন সুযোগ বুঝে বলে, তুমি বরং লিকে জিনার আসল সত্যটা জানিয়ে দাও যে জিনাই আসলে সেই মেয়ে যাকে সে এত বছর ধরে হন্যে হয়ে খুঁজছে, আর তুমিও লির জীবন থেকে দূরে সরে যাও। আমাদের লক্ষ্য তো পূরণ হয়ে গেছে। প্যানি রেগে গিয়ে বলে, একদম চুপ করো।
এটা আমার জীবন, আর আমাকে কি করতে হবে তা আমি খুব ভালো করে জানি। তুমি নিজের চরকায় তেল দাও। এর পরের দৃশ্যে আমরা লিকে দেখতে পাই যে নীলের সাথে হাত মিলিয়ে একটা বড় গেম প্ল্যান তৈরি করছিল। সে ভিক্টরের ডিফেন্স ইন্ডাস্ট্রির সমস্ত খুঁটিনাটি নিয়ে রিসার্চ করতে শুরু করে এবং জানতে পারে ভিক্টরের কোম্পানির অস্ত্র প্রকল্পগুলো এক ধরনের জালিয়াতি আর ব্যর্থতায় ভরা। এই সমস্ত কুকীর্তি ফাঁস করার জন্য সে একটি গোপন আর্মি রিপোর্ট ও তার সমস্ত নথিপত্র তৈরি করে মোজোকে পাঠিয়ে দেয়। মোজো পুরো ফাইলটা দেখে বলে, এই হাই প্রোফাইল কেসটা লড়ার জন্য আমাদের একজন অত্যন্ত বিশ্বস্ত ও দক্ষ আইনজীবীর প্রয়োজন। লি তখন মুচকি এসে বলে, আমার চেনা একজন তুখোর লয়ার আছে। লি আসলে এখানে জিনার বন্ধু জনের কথাই বলছিল। এরপর লি সমস্ত গোপন ডকুমেন্ট জনের সামনে এনে বলে, ভিক্টরের কোম্পানির ত্রুটিপূর্ণ অস্ত্রের কারণে যেসব সৈন্যের ক্ষতি হয়েছে তার সমস্ত প্রমাণ এই ফাইলের ভেতরে রয়েছে। আমাদের এই দুর্নীতিবাজ কোম্পানির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং আদালতে এই কেসটা আপনাকেই লড়তে হবে। কাল সকাল থেকেই আপনি মাঠে নেমে পড়ুন। শুধু তাই নয়, এই খবরটা বড় বড় নিউজ পেপারে ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এর বিনিময়ে আমি আপনাকে মোটা অঙ্কের পেমেন্ট দেব। পরের দিন বড় বড় নিউজ পেপারে ভিক্টরের কেলেঙ্কারির সব খবর ছেপে যায়। জন তখন একদল লোক নিয়ে নীলের বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ শুরু করে, কিন্তু নীল যখন বাইরে আসে তখন জন পুরো চাল বদলে দিয়ে নীলের পক্ষে স্লোগান দিতে শুরু করে। সে বলে নীলই একমাত্র ব্যক্তি যিনি ভিক্টরের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চালাতে শুরু করেছে এবং আমাদের দেশের জন্য তার মতো একজন সৎ প্রেসিডেন্ট দরকার। সেখানে থাকা বাকি জনতারাও জনের দেখা দেখি একই স্লোগান দিতে শুরু করে। আসলে এর পেছনে একটা বড় কারণ ছিল। প্রথম যখন ভিক্টরের ত্রুটিপূর্ণ অস্ত্রের কথা বাইরে এসেছিল তখন নীল মিডিয়ার সামনে বুক ফুলিয়ে বলেছিল যে ভিক্টরের জালিয়াতির সাথে তার কোনো সম্পর্ক নেই এবং আমি নিজেই একটা স্পেশাল ফোর্স গঠন করেছি যারা এই ঘটনার ইনভেস্টিগেশন করতে শুরু করেছে। জন নীলের এই পুরনো বক্তব্যটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাই আমজনতার সামনে নীল এখন তার কথা থেকে পিছিয়ে আসতে পারে না, কারণ না করলে সবার সন্দেহ তার উপরেই পড়বে। তাই নিরুপায় হয়ে নীল মিডিয়ার সামনে বলতে বাধ্য হন যে সেনাদের ক্ষতি করা ওই অস্ত্র ব্লাস্টের পেছনে যার হাতে থাকুক না কেন আমি তাকে অ্যারেস্ট করিয়ে ছাড়ব। আর সেখানে উপস্থিত প্রেসের লোকেরাও নীলের এই কড়া বয়ান ক্যামেরায় রেকর্ড করে নেয়। পরের দৃশ্যে দেখা যায় ভিক্টর ক্ষোভে ফেটে পড়ে নীলের উপরে চিৎকার করে। সে বলে, তুমি আমাকে এখান থেকে বাঁচানোর বদলে উল্টো আমার উপরে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছ, তাও আবার মিডিয়া আর পাবলিকের সামনে। নীল তখন ভিক্টরকে কোনো মতে শান্ত করার চেষ্টা করে বলে, ওই অবস্থায় আমার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। আমি যদি ওভাবে কথা না বলতাম তবে সব মানুষ আমার উপরেই ক্ষেপে যেত। তবে আপনি একদম চিন্তা করবেন না, আমি ভেতর থেকে আপনার গায়ে একটু আঁচ লাগতে দেব না। অন্যদিকে হাসপাতালের কেবিনে অচেতন যে আবার একটা স্বপ্ন দেখতে শুরু করে। সে দেখে কে যেন তাকে উঁচু বিল্ডিং এর ছাদ থেকে নিচে ফেলে দিচ্ছে, আবার এক হাত দিয়ে তার কবজিও চেপে ধরে রেখেছে। যে স্বপ্নে ছটফট করে জিজ্ঞেস করে, তুমি কে? কিন্তু সেই লোকটা রুক্ষ সুরে বলে, তুই আগে নরকে গিয়ে মর, তারপর জানতে পারবি আমি কে। তবে এবার যে সেই লোকটার মুখের মাস্কটা টেনে খুলে ফেলে এবং দেখতে পায় যে লোকটা আসলে আর কেউ নয়, স্বয়ং চ্যাং অর্থাৎ লি। আর চ্যাং তার হাতটা ছেড়ে দেওয়া মাত্রই যে উপর থেকে নিচে আছড়ে পড়ে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায় এবং তার মন এবার তাকে করা সিগন্যাল দেয় যে লি আসলে তাকে শুরু থেকেই ধোকা দিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে লি ওই কেবিনে ঢুকে পড়ে, কিন্তু যে ঘুমের ভান ধরে শুয়ে থাকে। এরপর লি জিনার ভাইয়ের কেবিনে যায়। ছেলেটি তখনও জেগেছিল। লি তাকে বলে, আমি তোমার বোন জিনাকে খুঁজছি। কিন্তু জিনার ভাই একটা কথাই বারবার বিড়বিড় করে আওড়াতে থাকে। আমাদের নিশ্চয় মনে আছে যে একবার প্যানের অ্যাসিস্ট্যান্ট এই কেবিনে এসে ফোনে কারোর সাথে কথা বলছিল, আর জিনার ভাই ঠিক সেই দিন ফোনে শোনা অ্যাসিস্ট্যান্টের কথাগুলি এখন তোতা পাখির মতো আউড়ে যাচ্ছিল। ওই দিন অ্যাসিস্ট্যান্ট আসলে প্যানিকে ফোনে বলছিল, তুমি যেভাবে প্ল্যান সাজিয়েছ জিনা কোনোদিনও টের পাবে না যে এই চ্যাংই আসলে লির আসল পরিচয়। আর জিনার ভাইয়ের মুখে এই গোপন কথার টুকরো শুনে লির কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। জিনার ভাই সেদিন অ্যাসিস্ট্যান্টের মুখে শোনা কথাগুলো নিজের মগজে গেঁথে নিয়েছিল এবং মনের অজান্তে সে মাঝে মধ্যে এই কথাগুলো বলতে থাকে। জিনা যেন কোনোদিন জানতে না পারে চ্যাংই আসল লি। ছেলেটির মুখে নিজের আসল নাম আর জিনার যোগসূত্র শুনে লি তো পুরো স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই লির নজর যায় জিনার ভাইয়ের গলায় থাকা চেনটার দিকে। এই লকেটটা বহু বছর আগে লি নিজেই জিনাকে উপহার দিয়েছিল যখন লি দৃষ্টিহীন ছিল এবং জিনা তার বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করত। নিজের দেওয়া সে অতি চেনা চেনটা দেখা মাত্রই লি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তার চোখের কোণ ভিজে ওঠে। সে বুঝতে পারে সে এতদিন ধরে হন্যে হয়ে যাকে খুঁজছে সেই জিনাই আসলে এতকাল তার চোখের সামনে ঘুরে বেরিয়েছে। অবশেষে লির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। অন্যদিকে জিনা তখন ভাইস চেয়ারম্যানের কেবিনে ঢোকে।
সেখানে এন্ড্রু কাজের ক্লান্তিতে সোফাতেই ঘুমিয়ে পড়েছিল। জিনা রুমে ঢুকে মেঝেতে ছড়িয়ে থাকা কাগজগুলো খোঁচাতেই এন্ড্রু চোখ মেলে তার দিকে তাকায়। সে ঘুমের ঘরেই জিনার হাত ধরে একটানে তাকে বুকে জড়িয়ে ধরে। জিনা পুরো থমকে যায়। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে লি পাগলের মতো জিনাকে অনবরত কল করছিল এবং মনে মনে চিৎকার করে বলতে থাকে, প্লিজ জিনা, একবার অন্তত ফোনটা তোলো। তুমি এতদিন ধরে আমার এত কাছাকাছি ছিলে, অথচ আমি তোমাকে চিনতেই পারলাম না। আমি তোমাকে পাওয়ার জন্য কত জায়গায় খুঁজলাম, আর আজ যখন আমি জানতে পেরেছি তুমি আমার সেই জিনা, প্লিজ তুমি আর দূরে থেকো না, জলদি ফোনটা ধরো। আর লির এই আকুতির মধ্য দিয়েই এই চমৎকার পর্বটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্বটা কেমন উপভোগ করলে তা কমেন্ট করে জানিয়ে দিও। আর পরবর্তী পার্টটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি খুব দ্রুত পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। খোদা হাফেজ।